গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোবাসার লেখা ছোট গল্প ইশারা। খর্বকায়া মার্কুইস পত্নী দ্য ভেনেডন তখনও তার অন্ধকার সুবাসিত শয়নকক্ষে ঘুমিয়েছিল। তার সেই কোমল সজায় লেসের মতো সূক্ষ্ম ও সুখস্পর্শ কমনীয় কেন্দ্রিক চাদর জড়িয়ে সে একা একা শান্তিতে ঘুমাচ্ছিল। সেই ঘুম ছিল বিবাহ বিচ্ছিন্ন নারীর ঘুমের মতো গভীর ও সুখপার। তার ছোট নীল রঙের বৈঠকখানায় উচ্চকণ্ঠ শুনে সে জেগে উঠবে। সে শুনে চিনতে পারল যে তার প্রিয় বান্ধবী খাটো ব্যারন গৃহিণী তার গ্র্যান্ডজেরি তার দাসীর সঙ্গে কথা কাটাকাটি করছে, কারণ শেষকটা তাকে মার্কুইস পত্নীর ঘরে ঢুকতে দিচ্ছে না। তাই খর্বকায়া মার্কুইস পত্নী বিছানা থেকে উঠে দরজার পর্দা সরিয়ে শুধু তার ঘনকেশাবৃত সুন্দর মাথাটি বের করলে। সে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে যে এত ভোরেই তুমি চলে এসেছ? এখনো তো 9টা বাজেনি। খাটো বারণ গৃহিণীর চেহারা খুব বিচলিত ও বিব্রতভাবে সে জবাব দেয়, তোমার সঙ্গে আমার আলাপ আছে। আমার এক ভয়ানক ব্যাপার ঘটে গেছে। ভিতরে চলে এসো ভাই। সে ভিতরে গেল, তারা পরস্পরকে কোলাকুলি করল। খর্বকায়া মার্কুইস পত্নী আবার বিছানায় প্রবেশ করলে। মহিলাটির দাসী আলো বাতাস আসবার জন্য জানালাগুলি খুলে দিল। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেলে মাদাম দা ভেন্ডন বলল, বেশ তো, এবার আমায় বলো ব্যাপারটা কি? সেই সুন্দর উজ্জ্বল অশ্রুজলে মেয়েদের বেশি আকর্ষণীয় করে তোলে তেমন চোখের জল ফেলে মাদাম দা গ্র্যান্ডজেরি কাঁদতে শুরু করল। কান্না তার শেষ হল। চোখ লাল হয়ে যাবার ভয়ে সে চোখের জল মোছে না। তারপর সে বলল, কি তোমায় বলবো ভাই, যা আমার ঘটে গেছে তা একেবারে জঘন্য জঘন্য। সারা রাত একটি মিনিটের জন্য আমি ঘুমাইনি। শুনছো তুমি? একটি মিনিটও নয়। এই দেখো, আমার বুকে হাত দিয়ে দেখো তা কেমন দপ দপ করছে। তারপর সে তার বান্ধবীর হাতখানি নিয়ে রাখল তার বুকের উপর। সত্যই তার বুকের স্পন্দন খুব দ্রুত হচ্ছিল। সে বলতে থাকে, আমার এই ঘটনাটি ঘটেছে গতকাল দিনের বেলায় প্রায় 4টা অথবা 4:30টার সময়। খুব ঠিক করে আমি বলতে পারবো না। আমার ঘরখানা তো তুমি দেখেছ, আর তুমি জানো যে আমার সেই ছোট বৈঠকখানাতে আমি সব সময় বসি। তা ঠিক রিউ সেন্ট লাজারের সড়কের উপরে। আমার এক বাতিক আছে, জানালায় বসে লোকজনের চলাচল দেখা। রেলওয়ে স্টেশনের কাছাকাছি হওয়ায় জায়গাটি খুব প্রফুল্ল, অত্যন্ত গতিময় ও জীবন্ত। আর ঠিক তাই আমি চাই। তাই গতকাল যে নিচু চেয়ারখানা বিশ্রাম করার জন্য আমি জানালার ধারে রেখেছি সেটাতে বসেছিলাম। জানালাটি খোলা ছিল এবং বিশেষ কিছু আমি ভাবছিলাম না। আমি কেবল তাজা হাওয়া টানছিলাম। গতকাল দিনটি কেমন চমৎকার ছিল তোমার মনে আছে? হঠাৎ আমার চোখে পড়ল, আমার বিপরীত দিকের জানালায় একটি মেয়ে বসে আছে। লাল পোশাক পরা এক মেয়ে। আমার পোশাক ছিল বেগুনি। তুমি দেখেছ সেই যে আমার সুন্দর পোশাকটি? নতুন ভাড়াটে ওই মেয়েটিকে আমি চিনতাম না। সে 1 মাস হলো এসেছে। মাসখানেক ধরে বৃষ্টি হতে থাকায় এর আগে আমি তাকে দেখিনি। আমি দেখেই বুঝতে পারলাম যে মেয়েটি খারাপ। প্রথমটা ঠিক আমার মতো করে ওই মেয়েটিকে জানালায় বসে থাকতে দেখে আমি খুব বেশি বিরক্ত ও মনক্ষুণ্ণ হই। কিন্তু ক্রমে তার দিকে চেয়ে থাকতে আমার মজা লাগতে থাকে। জানালার সরু চৌকাঠের উপর কনুই রেখে সে পুরুষদের দিকে তাকাচ্ছিল, আর অথবা প্রায় সব পুরুষেরাও তার দিকে চেয়ে দেখছিল। বলা যায় যে যেমন করে কুকুর শিয়ালের শিকারের গন্ধ পায়, তেমনি তারা ওই বাড়িটার কাছে আসতেই কোনোভাবে যেন মেয়েটির উপস্থিতি টের পেয়ে যাচ্ছিল। কারণ দেখা গেল হঠাৎ তারা মাথা উপরের দিক থেকে তুলে মেয়েটির সঙ্গে এক দ্রুত দৃষ্টি বিনিময় করে ফেলল।
যেন পূর্ব পরিচিত গোপন সাক্ষাতের দৃষ্টি। মেয়েটির চাহনি যেন বলে, আসবে। তাদের জবাব আসে, আমার সময় নেই, অথবা অন্য একদিন, অথবা আমার কাছে এক পয়সাও নেই, অথবা আড়ালে চলে যা, জঘন্য মেয়ে কোথাকার। যদিও ওটি মেয়েটির নিয়মিত ব্যবসা, তবে এই ধরনের কাজ কেমন করে সে চালিয়ে যায় তা যে কত হাস্যকর তুমি তা ধারণাও করতে পারবে না। মাঝে মাঝে মেয়েটি হঠাৎ জানালাটি বন্ধ করে দেয়, আর আমি দেখি ওই ভদ্রলোক ওই ঘরে ঢোকে। কোনো জেলে সহজেই যেমন গেজন মাছ বড়শিতে আটকায়, তেমনি লোকটিকে মেয়েটি ধরে ফেলে। তখন আমি আমার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি তারা 12 থেকে 20 মিনিটের বেশি থাকে না। শেষ পর্যন্ত মেয়েটি মাকড়সার মতো আমায় মোহাচ্ছন্ন করে ফেলল। মাকড়সা সত্যি কতটা কুৎসিত প্রাণী। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি এত তাড়াতাড়ি কেমন করে তার মনের ভাব প্রকাশ করে, তাও এমন ভালো করে, সম্পূর্ণ কিভাবে? সে কি তার চোখের দৃষ্টির সঙ্গে মাথার কোনো ইশারা অথবা হাতের কোনো ভঙ্গি মিশিয়ে দেয়? তার আচরণ লক্ষ্য করার জন্য আমি আমার ছোট দূরবীনটা নিলাম। ও সেসব অতি সহজ। প্রথমে একটু চাহনি, তারপর মুচকি হাসি, তারপর মাথা দিয়ে সামান্য ইশারা, যার অর্থ তুমি উঠে আসছো তো। কিন্তু এত ক্ষীণ, এমন স্পষ্ট, এত বিচক্ষণ যে মেয়েটির মতো করার জন্য যথেষ্ট কৌশল দরকার। আপন মনে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আমি কি ওইভাবে নিচের দিক থেকে উপর দিকে সামান্য ভঙ্গি করতে পারবো? মেয়েটি যা করে তাতে সাহসও লাগে, আবার সুন্দরও দেখায়। মেয়েটির ভঙ্গি সত্যি খুব সুন্দর লাগছিল। আমি আয়নার সামনে গিয়ে তেমন ভাবে চেষ্টা করলাম। কি বলবো ভাই, মেয়েটির চেয়ে অনেক অনেক ভালো হলো আমার। আমি মুগ্ধ হয়ে আবার জানালার কাছে আমার জায়গায় গিয়ে বসলাম। বেচারি মেয়েটি তারপর আর কাউকে ধরতে পারলো না, একটি লোককেও না। মেয়েটার বরাত খারাপ ছিল নিশ্চয়ই। ওইভাবে নিজের রুটির জন্য রোজগার করা সত্যি অত্যন্ত কষ্টকর। আবার কষ্টকর হলেও কোনো কোনো সময় কিছুটা মজারও বটে। কারণ পথে ঘাটে দেখা ওইসব পুরুষের মধ্যে কোনো কোনোটিকে বেশ সুশ্রীও বলা যায়। তারপর থেকে তারা সব আমার রাস্তার দিকে এসে গেল। তার দিকে একজনও নেই। সূর্য তখন পাশ ফিরছে। তরুণ, বৃদ্ধ, কালো, ফর্সা, সাদা সব লোক একের পর এক আসতে লাগলো। কাউকে আমার চোখে বেশ ভালো লাগলো, কোনো কোনোটি অত্যন্ত সুন্দর। সত্যি ভাই, কেউ কেউ আমার স্বামীর অথবা তোমার বিগত স্বামীর চেয়েও অনেক বেশি ভালো দেখতে। তোমার বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে, তুমি তো ইচ্ছা মতো করতেই পারো। আপন মনে বললাম, আমি যখন একজন সম্মানিতা মেয়ে, আমি ইশারা করলে তারা কি বুঝবে? তাদের দিকে ওইরকম ইশারা করার এক অদম্য ইচ্ছে আমার হলো। তুমি বুঝবে, এমন এক সাংঘাতিক কামনা কখনো আসে যাকে কেউ ঠেকাতে পারে না। তেমন ইচ্ছা আমার হলো। মাঝে মাঝে তেমন আমার হয়। এসব কেমন বোকামি, তুমিও কি তা মনে করো না? আমার বিশ্বাস মেয়েদের মন বাদরের মনের মতো। তবে আমি আমার নিজের কথা বলতে পারি, যখন কোনো কাজ করার জন্য আমি প্রলুব্ধ হয়ে উঠি, তখন সব সময় তা করেই ফেলি। তাই আমি মনে মনে ঠিক করলাম, ওইটি একবার, শুধু একটি বার আমি পরীক্ষা করে দেখব, কি হয় দেখবার জন্য। কি আমার হতে পারে? কিছুই হবে না। আমরা একবার মুচকি হাসি বিনিময় করব, ওই পর্যন্তই। তারপর অবশ্যই তা আমি অস্বীকার করব। তাই আমি পছন্দ করতে শুরু করলাম। সুন্দর, অত্যন্ত সুন্দর একজনকে দেখা যায় কিনা আমি দেখতে থাকি। হঠাৎ দেখলাম লম্বা, ফর্সা, অত্যন্ত সুন্দর একজন লোক একা একা আসছে। তুমি জানো, ফর্সা মানুষ আমার পছন্দ। আমি তার দিকে তাকালাম। সেও আমার দিকে দেখলো। আমি হাসলাম, সেও হাসলো। আমি ইশারা করলাম। কি বলবো তোমায়, কেমন সূক্ষ্মভাবে তা যে করলাম। সে তার মাথা নেড়ে জবাব দিল,
হ্যাঁ, তারপর কি বলবো ভাই, সে সোজা আমাদের বাড়ির বড় দরজার সামনে চলে এলো। তুমি ধারণাও করতে পারবে না আমার মনের মধ্যে তখন কেমন তোলপাড় হচ্ছিল। মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। ওহ! কি ভয়ই না তখন আমার হয়েছিল। ভেবে দেখো, চাকরদের সঙ্গে তার আলাপ হবে। আমার স্বামীর অনুগত জোসেফের সঙ্গে কথা হবে। জোসেফ নিশ্চয়ই ভাববে ভদ্রলোকটির সঙ্গে আমার অনেক দিনের আলাপ। বলো তুমি তখন আমি কি করতে পারতাম? আর অল্পক্ষণের মধ্যে সে দরজার ঘন্টা বাজাবে। বলো আমার কি করা উচিত ছিল? আমি ভাবলাম গিয়ে তার সঙ্গে দেখা করে বলবো যে তার ভুল হয়েছে এবং তাকে চলে যেতে অনুনয় করব। ছুটে গিয়ে আমি যখন দরজা খুলে দিলাম ঠিক তখনই সে দরজার ঘন্টা বাজাতে যাচ্ছিল। থতমত খেয়ে বোকার মতো আমি বললাম, চলে যান মসিয়ে, আপনি চলে যান। আপনার ভুল হয়েছে, প্রচণ্ড ভুল হয়েছে। ঠিক আপনার মতো দেখতে আমার একজন বন্ধু বলে আপনাকে ভুল করেছিলাম। মসিয়ে আমায় করুণা করুন। কিন্তু ভাই লোকটি শুধু হাসতে থাকে। সে জবাব দিল, প্রিয়া, আমার সুপ্রভাত গ্রহণ করো, তোমার ভাবতে হবে না। তোমার ওসব কাহিনী আমি জানি। তুমি বিবাহিতা, তাই কুড়ির বদলে তুমি চাও 40 ফ্রাঁ। তা তুমি পাবে, এখন পথ দেখাও। তারপর সে আমাকে ভিতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি যখন তার সামনে শঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে রইলাম, সে আমায় চুম্বন করে আমাকে কোমরে জড়িয়ে ধরে যে বৈঠকখানার দরজা খোলা ছিল সেখানে টেনে নিয়ে গেল। তারপর সে নীলামদারের দৃষ্টি নিয়ে সবকিছু দেখে নিয়ে আবার বলল, ভাই, তোমার ঘরগুলো তো বেশ সত্যি সুন্দর। তোমার দিনকাল নিশ্চয়ই খুব খারাপ পড়ে গেছে। না হয় তুমি ওই জানালার কারবারে যাবে কেন? তখন আমি তাকে অনুরোধ করতে থাকি, সত্যি মসিয়ে দয়া করে আপনি চলে যান, শিগগিরই আমার স্বামী এসে পড়বে। তারা আসবার সময় হয়ে পড়েছে। শপথ করে বলছি আপনার ভুল হয়েছে। কিন্তু নেহাত শান্তভাবে সে জবাব দিল, এসো সুন্দরী, অনেক বাজে কথা শুনছি। তোমার স্বামী যদি এসেই পড়ে তাকে আমি 5 ফ্রা দিয়ে রাস্তার ওপাশে যে কাফে আছে সেখানে গিয়ে পান করতে বলে দিবে। তারপর চিমনি ও তাকের উপর রাউলের ফটো দেখে সে বলল, এই বুঝি তোমার স্বামী? হ্যাঁ, সেই। তাকে তো সুন্দর অথচ বেতালা মানুষের মতো দেখাচ্ছে। আর ওদিকে তোমার কোনো বান্ধবী? ভাই তুমি জানো ওটি তোমার অটোগ্রাফ, ফটোগ্রাফ। সেই যে বল নাচের পোশাকে। তারপর আমি কি বলবো আর বুঝতেই পারছিলাম না। বিড়বিড় করে বললাম, হ্যাঁ, সে আমার বন্ধু। লোকটি বলল, মেয়েটা তো বেশ সুন্দর, তুমি তার সঙ্গে আমার আলাপ করি। ঠিক তখন ঘড়িতে 5টা বাজলো আর রোজ 5:30টায় রাহুল বাড়ি ফিরে আসে। ধরো অন্য লোকটি বেরিয়ে যাবার আগে সে যদি ফিরে আসতো, কি ব্যাপারটাই না ঘটতো। তারপর আমার মাথা একেবারে ঘুরে গেল। একদম আমি ভাবলাম যে সবচেয়ে ভালো হবে এই লোকটির হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। আর তা যত তাড়াতাড়ি হোক। যত তাড়াতাড়ি তা শেষ হয় তুমি তো বুঝতে পারছো। খর্বকায় মার্কুইস পত্নী তার রেন্ডন হো হো করে প্রবলভাবে হাসতে থাকে। তার মুখখানি বালিশে গোজা, তাই সারা দেহ কাঁপতে থাকে। কিছুটা শান্ত হলে সে জিজ্ঞেস করল, আচ্ছা আচ্ছা বলো তো সে কি দেখতে ভালো ছিল? হ্যাঁ। আর তবু তুমি দুঃখ করছো? কিন্তু কিন্তু ভাই তুমি বুঝতে পারছো না। সে বলে গেছে যে সে আবার আগামীকাল আসবে। আর ঠিক ওই সময় তাই আমি খুব ভয় পেয়ে গেছি। তুমি বুঝবে না সে কেমন নাছোড়বান্দার একগুঁয়ে। কি আমি করব বলো? বলো আমি কি করব? হাঁটো মার্কুইস পত্নী বিছানায় বসে ভাবতে থাকে। হঠাৎ সে বলে, তাকে গ্রেফতার করো। বেরন গৃহিণী বোকার মতো চেয়ে থাকে। তারপর বিব্রত কণ্ঠে বলে, কি বলছো তুমি? কি ভাবছো? তাকে গ্রেফতার করাবো কোন সুতায়? তা খুব সহজ। পুলিশ কমিশনারকে গিয়ে বলো, এক ভদ্রলোক 3 মাস ধরে তোমায় অনুসরণ করছে এবং গতকাল তোমার ঘরে উঠে যাবার পর্যন্ত ঔদ্ধত্য তার হয়েছে। সে তোমায় ভয় দেখিয়েছে যে আগামীকাল আবার সে আসবে। তাই তুমি পুলিশের আইনের আশ্রয় প্রার্থনা করছো। তখন তারা তোমাকে 2জন পুলিশের কর্মচারী দিবে যাদের দিয়ে তুমি তাকে গ্রেফতার করাতে পারবে। কিন্তু ভাই সে যদি বলে দেয়
বন্ধু, আমার এটুকু সাহস তোমার চাই, না হয় তোমার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো, সে আমায় গ্রেফতার হবার পরে অপমান করবে। বেশ, তো তুমি সাক্ষী দেবে, তারপর তার সাজা হয়ে যাবে। কিরকম সাজা হবে? তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এসব ব্যাপারে কঠোর হতে হয়। আহা, ক্ষতিপূরণের কথা তুমি বলছো, একটা ব্যাপারে আমি খুব দুশ্চিন্তায় পড়েছি। সত্যি খুব বেশি। অগ্নিকুণ্ডের উপরে তাকে সে দুটি বিষ্ঠা মুদ্রা রেখে চলে গেছে। দুটি বিষ্ঠা মুদ্রা? হ্যাঁ, আর বেশি নয়। না, তা তো খুব কম, তাতে আমি অপমানিত বোধ করতাম। তারপর তুমি বলো, ওই টাকা দিয়ে আমি কি করি? কয়েক সেকেন্ড ইতস্তত করে খর্বকায়া মারপিস পত্নী গম্ভীরভাবে জবাব দিল, বন্ধু আমার, তোমায় আমি বলি, তা দিয়ে তুমি তোমার স্বামীকে ছোট একটা উপহার কিনে দাও। তাই হবে একমাত্র সঙ্গত। আপনারা শুনছিলেন মোবাসার লেখা ছোট গল্প ইশারা।